এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বের বিষয় অশ্বগন্ধার ফসল তোলার পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর প্রদীপ দে, ডাইরেক্টর ATARI অর্থাৎ এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। আমরা অশ্বগন্ধার ফসল অর্থাৎ অশ্বগন্ধার হারভেস্টিং নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই যদি একটু বলেন যে এই অশ্বগন্ধা আমাদের কি কি কাজে লাগে? অশ্বগন্ধা একটা ঔষধীয় গাছ। এটা উইথানিয়া সমনিফেরা এটার বৈজ্ঞানিক নাম। এটা বিরুৎ জাতীয় গাছ। মূলত এই গাছটা যে বিভিন্ন এর গাছের শিকড়টাই প্রধান উপাদান, কিন্তু এর
পাতা বা বীজ এগুলো কিন্তু বিভিন্নভাবে ঔষধীয় হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় এটা চাষি ভাই বোনেদেরও জানা আছে, মায়েদের, যে শিশুদের মুখের ঘায়ে এর কিন্তু শিকড়ের কাঁই ব্যবহার করে। আচ্ছা। বিভিন্ন চাষি পরিবারে এটা করা হয়। শিশুদের হাঁপানিতে এই শিকড়, কাঁচা শিকড় অশ্বগন্ধার তেলে ফুটিয়ে, সর্ষের তেলে ফুটিয়ে তারপরে ওটা বুকে মালিশ করলে ওটা ভালো ফল পাওয়া যায়। মূলত এর শিকড়টাই ব্যবহার হয় এবং সেটাই বাজারজাত দ্রব্য। সেটা স্নায়বিক দুর্বলতা, টিউমার, বাতের রোগ, হাত পা ফোলা, বার্ধক্যজনিত সমস্যা, এই সব জিনিসে কিন্তু কাজে আসে। এছাড়াও পাতা কৃমিনাশক হিসেবে ব্যবহারের আমরা প্রমাণ পেয়েছি বিভিন্ন জায়গায়। এছাড়া ফল, এই যে ফলটা, সেটা হাঁপানিতে ব্যবহার করা হয়েছে, এরকম আমরা দৃষ্টান্ত পেয়েছি। আচ্ছা, তো এটা একটা ঔষধি গাছ এবং খুব গুরুত্বপূর্ণ একটা গাছ। তো আমরা হারভেস্টিং সম্বন্ধে আপনার থেকে আজকে শুনবো। তো কোন সময়ে এই অশ্বগন্ধা হারভেস্টিং করা হয়? অশ্বগন্ধা লাগানোর সময় থেকে এটা প্রায় 6 থেকে 7 মাস সময় লাগে এই গাছটা হতে। আচ্ছা, তো আমাদের ওই মার্চ এপ্রিল মাসের দিকে গিয়ে গাছটা হারভেস্ট করা হয়। যখন ওই যে ফসল তোলা হয়, এটা তো মূলত যা বাজারজাত দ্রব্য হচ্ছে এর শিকড়। অবশ্য ফল থেকে বীজও পাওয়া যায়, সেটাও বাজার মূল্য আছে, কিন্তু মূলত শিকড়টা ব্যবহার করা হয়। তো শিকড়টা পরিণত হয়েছে কিনা সেটা ওই প্রথমে দেখতে হবে আমাদের। মানে কিভাবে চাষি বন্ধু বুঝবেন যে হারভেস্টিং এর সময় এসেছে কিনা? এটা খুব দরকারি প্রশ্ন। এর উত্তরে আমি বলবো যে গাছের পাতা যখন একটু হলদেটে হয়ে আসে, আচ্ছা, গাছটা একটা তো 6 থেকে 7 মাস সময় যায়, সেটা তো একটা পরিমাপ আছে, কিন্তু ক্যালেন্ডার সময় কিন্তু গাছের পাতা, কারণ আবহাওয়ার উপরে নির্ভর করে এবং অন্য পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে অনেক সময় কিন্তু ঠিক বোঝা যায় না যে সময়টা অত সময়ই হলো, 6 মাস হয়ে গেল, কিন্তু ঠিক হয়েছে কিনা। আমরা দেখতে পাই গাছের যখন পাতাটা যখন একটু হলদেটে হয়ে এসছে, গাছটা হালকা শুকিয়ে আসবে। আচ্ছা, আর এর ফলটা প্রথমে সবুজ থেকে লালচে হয়ে আসবে, ধীরে ধীরে লালচে হতে হতে লাল হয়ে যাবে। আর ফলের নিচে যে ওই যে একটা বৃন্ত টাইপের থাকে, যেটা সবুজ থেকে ধীরে ধীরে পেপারি টাইপের হয়ে যায়, তারপরে শুকিয়ে এসে ওটা হালকা বাদামি বর্ণের হয়ে যাবে। আচ্ছা, আর ফলটা লাল হয়ে যাবে। এই হচ্ছে এর মুখ্য আমাদের যে সংকেত যে এখন এইটা হারভেস্টিং এর সময় হয়েছে, ফসল তোলার সময় হয়েছে, শিকড়টা তৈরি হয়েছে ভেতরে। চাষি বন্ধু যখন সব সিমটম দেখলেন এবং তার ক্যালেন্ডার সময় ধরেও দেখলেন যে এখন হারভেস্টিং এর সময় হয়ে গেছে, তখন এই হারভেস্টিং এর ঠিক আগে আগে চাষি বন্ধুর কি কিছু করণীয় থাকে? বাজারজাত উৎপাদন সেটা হচ্ছে শিকড়। এইবারে আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন শিকড়টা চাষি ভাই বোনেরা, মায়েরা যেন পুরো শিকড়টাই পেয়ে যান। তার জন্যে আমাদের যেটা করতে হবে যে তোলার আগে একটা সেচ দিতে হবে, সেচ দিয়ে মাটিটাকে ভালো করে নরম করে ফেলতে হবে। আচ্ছা, যাতে হালকা টেনে টেনে তোলা হয় এটা। তো এই টানার সময় এমনভাবে মাটিটা নরম হয়ে যাবে যেন কোনো শিকড় কেটে মাটির ভেতরে রয়ে গেল আর তারপরে কিছুটা উঠে এলো, তাহলে কিন্তু লোকসান হবে। সেই জন্য ওই লোকসানটাকে থেকে বাঁচার জন্য আমাদের দেখতে হবে মাটিটা যেন ভালো নরম হয়ে যায়, একটা সেচ দিয়ে তারপরে তুলতে হবে। তাহলে মাটি নরম করে তারপরে আমরা এই হারভেস্টিং করব। আচ্ছা, এই সূত্রে আমার একটা কথা মনে পড়ছে যে বাদামের ক্ষেত্রে যেমন চাষি বন্ধুরা বলছিলেন যে একটু বালি মাটি টাইপের হলে ভালো, মানে একটু ঝুরঝুরে নরম মাটি হলে ভালো হয়, আলগা মাটি হলে ভালো হয়, এই ক্ষেত্রেও কি তাই? একদম ঠিক কথা বলেছেন। খুব এঁটেল মাটিতে কিন্তু এই গাছটা খুব একটা ভালো হবে না। আমরা বলি দোআঁশ মাটি আর তার সাথে বেলে দোআঁশ মাটি। তো এই দোআঁশ, বেলে দোআঁশ, এই দুই ধরনের মাটিতে সবচেয়ে ভালো হয়। আর একটা যেটা আমরা দেখেছি যে যেখানে মাটিটা একটু শুকনো থাকে, জল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, যেখানে মাটি খুব তাড়াতাড়ি, মানে মাটির শিকড়টায় জল দাঁড়িয়ে থাকলে কিন্তু ওই জায়গাটা অশ্বগন্ধার জন্য খুব একটা ভালো নয়। সেই জন্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে খুব ভালো হয় অশ্বগন্ধা। তো এই হারভেস্টিং কিভাবে করবেন চাষি বন্ধুরা?
চাষি বন্ধুরা মানে পদ্ধতিটা ওই যেটা বললাম, প্রথমে তো একটা সেচ দিয়ে নিতে হবে, অন্ততপক্ষে 12 ঘন্টা সেচ দেওয়ার পরে আমি যদি আজকে তুলতে চাই তাহলে গতকাল যে দিনটা হলো বা আজকে যদি আমি সেচ দিই তাহলে নেক্সট ডে একদিন পর আমি এই তোলার কাজটা করব। টেনে টেনে তুলতে হয়, হাত দিয়ে টেনে। এরপরে এটা যেটা করতে হয় সেটা হচ্ছে গাছটাকে শিকড় থেকে কেটে আলাদা করে নিতে হয়, আর তার সাথে সাথে এর শিকড়ের যে সরু সরু শাখা প্রশাখা সেগুলোকে ছেঁটে ফেলতে হবে। আর এর সাথে আরো একটা কাজ করতে হবে, শিকড়ের সাথে যত মাটি লেগে আছে সেই মাটিগুলোকে ধুয়ে ভালো করে একদম ওটাকে শিকড় থেকে আলাদা করে দিতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে শিকড়টাকে শুকিয়ে নিতে হবে, রোদ্দুরে ফেলেই শুকিয়ে নিতে হবে। তো মার্চ মাসেই মেনলি আমরা মার্চ এপ্রিলে হারভেস্ট করি, তো ওই সময় ওটাকে রোদ্দুরে শুকিয়ে নিয়ে 8 থেকে 10% বেশি যেন আর্দ্রতা শিকড়ে না থাকে সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ এর চেয়ে বেশি যদি জল থাকে মূলে শিকড়ে তাহলে কিন্তু ওর বাজার মূল্য কমে যায়। আর 2 নম্বর হচ্ছে রোগ পোকার আক্রমণ, কিন্তু যেগুলো ভান্ডারণের সময় যে রোগ পোকা সেগুলোর আক্রমণ হয়। আপনি তো বললেন, তবু আরেকবার এই বাজারজাতকরণের কথা বলি, যে ভালো দাম পাওয়ার জন্য চাষি বন্ধুরা হারভেস্টিং এর সময় কি কি করবেন আর কি কি করবেন না ভালো মূল্য পেতে? 1 নাম্বার হচ্ছে আমাদের দেখুন এই শিকড়ের মধ্যে কিছু উপাদান আছে যেগুলোকে অ্যালকালয়েড বলা হয়, সেগুলোর গুণের উপরে নির্ভর করে যারা রপ্তানি করতে চান তারা কিন্তু ওই গুণের উপরে নির্ভর করে ওরা দাম দেন। সেই গুণগুলো কতগুলো অ্যালকালয়েড আছে, উইথামিন, তারপরে উইথানোলাইড WS1, উইথানোলাইড AY, সোমানিফেরিন, সোমানিরল, এরকম অনেক রকম, সোমিনল, এরকম অনেক অ্যালকালয়েড আছে। এই অ্যালকালয়েডগুলোর জন্যই এর ঔষধীয় গুণ। তো এই অ্যালকালয়েডগুলো খুব বেশি সেচ দিলে এর মান কমে আসে। আর তো জলের সেচ কিছুটা কম করে দিতে হবে। প্রথম তো যেমন ধরুন 1 মাস পরে একটা সেচ তো সবসময় দেওয়া হয়, তারপরে একটা সেচ 45 দিন যখন হয়েছে তখন আর একটা সেচ দেওয়া হয় 15 দিন পরে। তো এরকম 3টে সেচ দিলে ভালো হয়। কিন্তু তারপরে যখন ফসল তোলা হবে তার প্রায় 1 মাস আগে আমাদেরকে কিন্তু সেচ বন্ধ করে দেওয়া উচিত, তাহলে অ্যালকালয়েড ভালো থাকে। এছাড়াও কিছু কিছু কেমিক্যাল আজকাল কেউ স্প্রে করেন যারা খুব রপ্তানির দিকে লক্ষ্য রেখে কাজ করেন অ্যালকালয়েড বাড়ানোর জন্য। তার মধ্যে মিথাইল জাসমোনেট বলে একটা কেমিক্যাল আছে, যেটা 100 মাইক্রোমোল প্রতি লিটার জলে ঘুলে ওটা স্প্রে করা হয়। এছাড়া কোন সময় স্প্রে করতে হবে? এটা হচ্ছে ফসল তোলার আগে, মানে আপনার প্রায় মাসখানেক আগে ধরে গাছেই করছি। হ্যাঁ, গাছেই করছি আমরা। আর একটা হচ্ছে 1 মাস বা 15 দিন আগে এইটা স্প্রে করে দিতে হবে। আর একটা হচ্ছে সালফো স্যালিসাইক্লিক অম্ল, এটা 10 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিতে হয়। এইগুলো স্প্রে করলে সেকেন্ডারি মেটাবোলাইট যেমন উইথানোলাইড এগুলোর মাত্রা বেড়ে যায় গাছের মধ্যে, এবং এর রপ্তানি করার যে উপাদান সেইগুলো বেড়ে যাওয়ার ফলে রপ্তানি করলে আমরা ভালো মূল্য পাবো। আচ্ছা, এই যে আমরা যখন বিক্রি করতে যাচ্ছি বা বাজারজাতকরণ করছি, তো সেই ক্ষেত্রে এর যে সেই মূলটা কি ওজন দরে বিক্রি হয়? হ্যাঁ, একদম ওজন দরে বিক্রি হয়, কিন্তু এটাতে আমাদের সমস্ত মূলগুলো একই দামে কিন্তু বিক্রি হয় না। এর জন্যে আমাদের 4খানা গ্রেড আছে আলাদা আলাদা। সেইটা মূলের গুণগত মানের দিক থেকে বিচার করে করা হয়। প্রথমত যে গ্রেডটা সেটাকে আমরা ABCD হিসেবে বলি। যে গ্রেডটা সেটা হচ্ছে 7 সেন্টিমিটার এটা লম্বা হতে হবে, আর 1 থেকে 1.5 সেন্টিমিটার এর ডায়ামিটার, মানে এর ব্যাস সেইটা হতে হবে। তো এর হচ্ছে মান হলে সেটা A গ্রেড বলা, এটা সবচেয়ে বেশি দাম পাওয়া যায়, উচ্চমানের। আর এর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে, মূলটা যখন আমরা ভাঙবো তখন ভেতরে কিন্তু কোনো খালি জায়গা না থাকে, হলোনেস যেটা বলি, সেইটা কোনো হলোনেস থাকবে না। আর একটা হচ্ছে এটা কিন্তু একদম পিওর হোয়াইট হবে, ব্রাইট হোয়াইট, মানে খুব সাদা, উজ্জ্বল সাদা রং হতে হবে ভেতরের রংটা। ভেতরে ওটা ভেঙে দেখে ওরা, যারা কেনে তারা দেখে নেয়। তো এই A গ্রেডে খালি যে 7 সেন্টিমিটার লম্বা এবং 1 থেকে 1.5 সেন্টিমিটার এর যে ব্যাস
সেইটা হলেই চলবে না, ভেতরে খুব উজ্জ্বল সাদা হতে হবে এবং কোনো হলনেস থাকবে না, তখন আমরা এ গ্রেড বলবো। এরপরে বি গ্রেড, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার লম্বা এবং 1 সেন্টিমিটার ডায়ামিটার এর হতে হবে, ব্যাস 1 সেন্টিমিটার হতে হবে। সি গ্রেডে 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা এবং 1 সেন্টিমিটারের কম ব্যাস সেগুলো সি গ্রেডে আসে। আর ডি গ্রেড এর চেয়ে নিচের মানকে ধরা হয়, সেটা সবচেয়ে কম দাম পাওয়া যায়। তো এইবারে এটাতে বোঝা যাচ্ছে যে একটা তো লম্বা যেটা হবে সেটারও একটা ভ্যালু আছে, আর 2 নম্বর হচ্ছে ব্যাসটা। আর ডি গ্রেডে কিন্তু যেগুলো ইয়েলোইশ টাইপের ভেতরে থাকবে, হলনেস থাকবে, সেগুলো সব ডি গ্রেডে চলে যাবে। ওই জন্যে পিওর হোয়াইট করার জন্যে এবং এই যে লম্বা শিকড় পাওয়ার জন্যে আমাদের ফসল করার সময় যে জিনিসগুলো বলা হয়েছিল সেইগুলো সব পালন করলে তাহলে কিন্তু আমরা এই গ্রেডের মূলটা বেশি পাবো। তবে কোনো অবস্থাতেই 10 থেকে 12 সেন্টিমিটারের বেশি লম্বা কেটে রাখা উচিত না, তখন আবার কিন্তু খুব বেশি লম্বা হয়ে গেলে ওখানে কিছু কিছু ইনফেকশন দেখা দেয়। আচ্ছা, কারণ আমরা 7 সেন্টিমিটারের বা তার উপরে হলেই আমরা যদি 1 থেকে 1.5 সেন্টিমিটার ব্যাস হয় তাহলে আমরা এই গ্রেডে পাচ্ছি। তো অনেক সময় এইটা ভেবে যে আরও বেশি লম্বা হলে আরও ভালো হবে, অনেকে খুব বড় বড় করে রাখেন, তত বড় করার দরকার নেই। 10 সেন্টিমিটারের বেশি যাওয়ার দরকার নেই আমাদের, 10-12 সেন্টিমিটারের বেশি, কারণ তাহলে আবার ওর মধ্যে ইনফেকশনের চান্স থেকে যায়, সংক্রমণ হতে পারে। তো এ বি সি ডি আমরা 4টে গ্রেডের কথা বললাম, তো এর বাইরেও কি কোনো গ্রেড হতে পারে, মানে ডির নিচে কিছু হতে পারে? আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। কিছু কিছু জায়গায় আমরা যেখানে সাউথ ইন্ডিয়াতে কোয়েম্বাটুরে, ওখানে একটা তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওখানে আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, ওরা কিন্তু ওখানে 6টা গ্রেড করছে। আচ্ছা, তো এগুলো অবশ্য কিছুটা লোকাল মার্কেট, কিছুটা কারণ যেখানে যেভাবে বিক্রি হয় তার উপর নির্ভর করে, কিন্তু এখনো পর্যন্ত এবিসিডি যে গ্রেডটা বললাম এই 4টে গ্রেডেই মূলত ভাগ করা হয়। তো এবিসির পরে যতগুলো আছে সেগুলো সবই ডি গ্রেডে চলে যাবে। আচ্ছা, তো এই যে আমরা ফসল পাচ্ছি, কতটা জমিতে কতটা ফসল আমরা পাই? তো বিঘার হিসেবে বলতে গেলে আমি বলতে পারি 1 কুইন্টাল মূল বিঘাতে তো পাওয়াই যায়, আর তার সাথে 3 কেজি বীজও পাওয়া যাবে। তো এই 3 কেজি বীজেরও দাম পাওয়া যায়, বা নিজেদের বীজটা নিজেরা রাখতে পারেন বা বিক্রিও করতে পারেন। তো 1 বিঘাতে 1 কুইন্টাল মূল কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি আগের এপিসোডে বলেছিলেন যে নানান প্রজাতির হয়, তো এই যে দামের ক্ষেত্রে মানে হারভেস্টিং এর সময় বা এই যে আপনি এ গ্রেড বি গ্রেড বলছেন, তো সেখানেও কি এই যে নানান প্রজাতির মধ্যে কোনো পার্থক্য বা প্রভেদ আছে? দেখুন, এই যে প্রজাতিগুলো একবার আরো বলে নিই, কারণ তাতে বিষয়টা একই সাথে হয়ে যাবে। পোষিতা, রক্ষিতা দুটো ভ্যারাইটি বলেছিলাম, এছাড়া প্রজাতি বলেছিলাম, এছাড়াও জহর অসগন্ধ 20, জহর অসগন্ধ 132, রাজবিজয় অশ্বগন্ধা 100, এই সমস্ত ভ্যারাইটিগুলো যে প্রজাতিগুলো, এগুলো কিন্তু সমানভাবে উপযুক্ত এ গ্রেডের ফসল তোলার জন্য। তাহলে দাঁড়ালো কি যে আমাদের ফসল যে চাষের পদ্ধতি বা ফসলের রক্ষণাবেক্ষণ, জমির রক্ষণাবেক্ষণ, পুষ্টি কিভাবে যোগান দিতে হবে বা পোকামাকড়ের নিয়ন্ত্রণ, এর উপরে নির্ভর করছে আমরা কিরকম ফসল পাবো। এছাড়া আর একটা পার্বত্য অঞ্চলের জন্য, যেমন আমাদের কার্শিয়াং, কালিম্পং এই সব জায়গায় বা দার্জিলিং জেলাতে যদি কেউ করতে চান, তাহলে WSR একটা প্রজাতি আছে, এটা বিশেষ করে পার্বত্য অঞ্চলের জন্য ব্যবহার হয়। তো ওইখানকার চাষি ভাই বোন মায়েরা এই WSR এই প্রজাতিটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা যেটা শুনেছি যে দানাও বিক্রি হয়, আর দানার তো বীজ হিসাবেও কাজে লাগবে। তো এই হারভেস্টিং এর সময় চাষি বন্ধুরা এটা কিভাবে সংরক্ষণ করবে বা বীজটা কিভাবে রাখবেন? প্রথমত প্রতি বিঘাতে 3 কেজি বীজ পাওয়া যায়। বীজগুলো খুব ছোট ছোট হয়, ওই জন্য খুব বেশি পাওয়া যায় না, কিন্তু 3 কেজি বীজ প্রতি বিঘাতে আমরা পাবো। এর থেকে মানে এই বীজ থেকে আমরা আবার চারা তৈরি করতে পারবো? এই বীজ থেকেই চারা তৈরি করতে পারবো। বীজগুলোকে দেখে নেওয়া দরকার যে বীজগুলো আমরা টেস্ট করি, যে বীজগুলোকে প্রতি 100টা বীজ বা 50টা বীজ একটা জায়গায় রেখে ওর অঙ্কুরোদ্গম ক্ষমতা একটু দেখে নেওয়া দরকার। তারপরে যদি ভালো থাকে তাহলে সেই লটটা আমরা রাখবো। অন্ততপক্ষে 90% বা তার উপরে হওয়া উচিত অঙ্কুরোদ্গম ক্ষমতা, তাহলে রাখলে ভালো। তার চেয়ে কম হলে আবার পরে হয়তো গিয়ে আরও ভায়াবিলিটি কমে গিয়ে কম হয়ে যাবে। তো এইটা একটু দেখে নিয়ে বীজগুলো অবশ্যই আমরা রাখতে পারি, এবং বীজও দেখা গেছে এটা বিক্রিও হয়, এবং বীজের থেকে তার থেকেও বিভিন্ন ঔষধীয় গুণ পাওয়া গেছে বীজের মধ্যেও।
আমাদের সময় তো আজকে শেষ, কিন্তু একদম শেষে আপনার থেকে জানতে চাইবো যে কোনো কৃষক বন্ধু যদি এই অশ্বগন্ধার চাষ করতে চান তাহলে তার জন্য আপনি কি টিপস দেবেন? প্রথমত হচ্ছে যে এই যে অশ্বগন্ধা চাষের আগে আজকাল হয়েছে কি, কোনো একটা জিনিসকে একজন চাষ করলে বাজার আমাদের কাছে আসবে না। আমাদেরকে বাজারে পৌঁছতে গেলে আমাদের স্কেল অফ অপারেশন যেটা বলা হয়, সেটা মানে ওই একটা জায়গায়, একটা গ্রামে বা একটা অঞ্চলে, সেই জায়গায় যেন বেশ কিছু চাষি ভাই বোন মায়েরা যদি একসাথে মিলে মিশে ক্লাস্টার তৈরি করে যদি চাষবাস করেন তাহলে কিন্তু বাজার আমাদের কাছে আসবে। তার মানে হচ্ছে একটা ট্রাকলোড যদি পুরো ট্রাকলোড প্রডিউস না হয় তাহলে কোনো সময় বাজার আমাদের কাছে আসবে না, আমাদের বাজারের কাছে যেতে হবে। সেক্ষেত্রে আমরা দামটা সবসময় কম পাবো। সেই জন্য একটা তো হচ্ছে ক্লাস্টার বেসে নিজেরা এই যে ফার্মার প্রডিউসার গ্রুপ তৈরি করে বা ফার্মার্স অর্গানাইজেশন প্রথমে তৈরি করে, তারপরে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করে ফার্মার প্রডিউসার কোম্পানিও করতে পারেন, ওইভাবে ওনারা এগোতে পারেন। 2 নম্বর হচ্ছে এর যে টেকনিক্যাল নো হাউ সেটাকে খুব ভালো করে জানতে হবে। আর এখন আরেকটা হচ্ছে যে এর বাজার কতটা আছে এবং কোথায় আছে সেই জিনিসটাও জানা দরকার। যেটা একবার গত এপিসোডে বলেছিলাম, সেটা হচ্ছে এর মূল বাজারটা কিন্তু নিমাচ মধ্যপ্রদেশে আছে, সবচেয়ে বড় বাজার, এবং আরো অনেক বাজার আছে। তো আমাদের এইগুলো জানতে হবে যে মধ্যপ্রদেশে নিমাচ বলে একটা জায়গা আছে যেখানে সবচেয়ে বড় বাজার এই অশ্বগন্ধার। তাহলে কি হবে যে আমরা সরাসরি ওই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের থ্রু দিয়ে আমরা যদি ডাইরেক্ট মার্কেটিং করতে পারি তো আমরা বেশি লাভ পাবো। 2 নম্বর হচ্ছে এখানে একটা আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র বলা হয় RCFC, যেটা রিজিওনাল কাম ফ্যাসিলিটেশন সেন্টার, যেটা হচ্ছে জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের, যেটা ন্যাশনাল মেডিসিনাল প্লান্ট বোর্ড ইংরেজিতে বলে, তাদের একটা আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র, সেটা যাদবপুর ইউনিভার্সিটিতেই আছে। মানে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুরা এই সহায়তা পাবে। এই যাদবপুর ইউনিভার্সিটির এই কেন্দ্রটা এই পুরো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাটা এদেরই ভারপ্রাপ্ত। তো এদের কাছ থেকে সমস্ত বিষয়টা এদের কাছে এরা জানেন, এদের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে এই অশ্বগন্ধার যে মূল, সেটাই আমাদের ফসল, তার থেকে কৃষক বন্ধুরা ভালো লাভ পেতে পারেন আপনি যেটা বললেন, এবং কিভাবে আমরা হারভেস্টিং করব সেই সম্বন্ধেও আমরা এতক্ষণ শুনলাম। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের পর্বের বিষয় ছিল অশ্বগন্ধার ফসল তোলার পদ্ধতি, আর এই বিষয়ে আমরা এতক্ষণ শুনলাম যার থেকে বিশদে ডক্টর প্রদীপ দে, ডাইরেক্টর ATARI অর্থাৎ এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।